বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আর সংখ্যালঘু নির্যাতন হবে না, হিন্দু নিধন হবে না, সংখ্যালঘুদের হবে না, এইটা ভাবা যাবে না। এইটা চিন্তা করাই বোকামি। বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে শুরু হয়েছে সংখ্যালঘু নির্যাতন। রংপুরে একই পরিবারের চারজন মানুষকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং 12 বছরের ছেলে প্রিয়ম চক্রবর্তী একটা রাতেই পুরো পরিবারকে শেষ করে দিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, তাদের 23 বছরের মেয়ে, মাত্র 12 বছরের একটা ছেলে, এক রাতেই ধ্বংস হয়ে গেল একটা পরিবার। নিহত প্রত্যেকটা মানুষ কিন্তু হিন্দু। এই ঘটনায় পুলিশ 2 জনকে আটক করেছে। রংপুর মহানগর পুলিশের ভাষ্য অনুযায়ী যাদেরকে আটক করা হয়েছে তারা পাশের একটি ভবন দিয়ে ওই পরিবারের ছাদে গিয়ে ইয়াবা সেবন করতেছিল। অর্থাৎ অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী যেই ভবনে বাস করেন সেই ভবনের ছাদে গিয়ে এই মাদক সেবীরা ইয়াবা সেবন করতেছিল। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী বিষয়টি দেখে ফেলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ বলতেছে নিজেদের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় প্রথমে গণপতিকে গামছা দিয়ে শ্বাসরোধ করে করা হয়, পরবর্তীতে তার স্ত্রী, ছেলে এবং মেয়েকে করা হয়। পুলিশ আরো বলতেছে নিহত পরিবারের সাথে কারো পূর্ব শত্রুতার তথ্য পাওয়া যায়নি, এখন তদন্ত হবে। পুলিশের আবার মায়া কান্না দেখলাম। রংপুরের যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, তার সে কি মেকি কান্না দেখা খুব হাসি পাচ্ছিল আমার। হা হি উ। আচ্ছা, বিএনপির স্ক্রিপ্ট কে লিখে? মাবরুর রশিদ বান্না, আশফাক নিপুণ, নাকি এখনো মোস্তফা সরোয়ার ফারুকী? কে লিখে? এত দুর্বল গল্প কেউ বিশ্বাস করে না। খায় না বাবলিন। গতকাল হত্যাকাণ্ডের পর যেখানে হত্যাকাণ্ড হয়েছে সেইখানে সিভিলে যে পুলিশ সদস্য গিয়েছিল, পরদিন যাদেরকে গ্রেফতার করা হলো, যে 2 জন আসামি, সেই 2 জন আসামির একজনের গায়ে সেই পুলিশের পোশাক আমরা দেখতে পাচ্ছি, একই শার্ট। অর্থাৎ পুলিশ রাতে যে পোশাক পরে সেখানে গিয়েছিল সেই পোশাক পরদিন সকালে আসামির গায়ে আমরা দেখতে পাচ্ছি। এটা কি বার্তা দেয় বলেন আপনারা? কি বার্তা দেয়? যেই ভবনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ইয়াবা সেবন করতেছিল, তার পাশেই আরেকটা নির্মাণাধীন ভবন ছিল। কোনো গাঁজা করে বিশ্বাস করবে? যেই ভবনে কনস্ট্রাকশনের কাজ চলে সেখানে ইয়াবা সেবন করা ঝামেলাহীন না? নীরব জায়গা সেটা, সেখানে ইয়াবা সেবন করতে কোনো প্যারা খাইতে হবে না। সেখানে বাদ দিয়ে যেই ভবনে মানুষ বসবাস করে, ছাদে মানুষ একটু পর পর যায়, সেখানে ইয়াবা সেবন করবে? গল্প সাজানোর জন্য তো কিছু সাসপেন্স প্রয়োজন, তাই না? এইসব গল্প তো খাবে না কেউ ভাই। বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকবে আর সংখ্যালঘু নির্যাতন হবে না, এটা তো ভাবা অকল্পনীয়। বিএনপির অঙ্গীকার হইল জঙ্গিবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করে দাও। এসব পাইতারা বাংলাদেশের মানুষ জানে না, এগুলা নতুন। বিএনপির ইতিহাসে এমন বহু ঘটনা আছে যেখানে সংখ্যালঘু পরিবারকে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, এইসব নানা ধরনের অপকর্মের শিকার হতে হয়েছে। 2001 থেকে 2006 আমরা দেখেছি। আর এই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায় শুরু হয় 2001 সালের নির্বাচনের পর, অর্থাৎ বিএনপি জামাত জোটের ক্ষমতাকালীন সময়ে। 2001 সালের 1 অক্টোবর জাতীয় নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় আসে। এরপর থেকেই দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা, লুটপাট, মারধর, বাড়ি ঘরে অগ্নিসংযোগ, কত কিছু উৎসবের মতো চলেছে। 2001 সালের ডিসেম্বরে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর নির্বাচন পরবর্তী হামলার উৎসব চলেছিল। হিন্দুদের উপর হামলা, নারীদের উপর সহিংসতা, এবং নির্বাচনের আগে থেকেই হিন্দু সম্প্রদায়কে বিএনপির সমর্থকরা হামলার লক্ষ্যবস্তু বানিয়ে রেখেছিল, কারণ তাদের আওয়ামী লীগের সমর্থক হিসেবে দেখা হতো। নির্বাচনের পর পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। সংখ্যালঘু নির্যাতনের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনার নাম পূর্ণিমা রানী শীল। 2001 সালের 8 অক্টোবর জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমা রানী শীল নামে একটা স্কুল ছাত্রীকে জোর করে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়। তাকে নির্জন জায়গায় নিয়ে করা হয় এবং তার পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে মারধর করা হয়। বিএনপির 11 জন সন্ত্রাসী একের পর এক ক্রমাগত পূর্ণিমা রানী শীলকে করে। পূর্ণিমা তখন স্কুল ছাত্রী ছিল, একজন কিশোরী, একটা পরিবারের সন্তান, কিন্তু তার আরেকটি পরিচয় ছিল সে হিন্দু, সনাতনী। এইটা ইতিহাসের সব থেকে ভয়ানক ঘটনা হিসেবে বিবেচিত হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2011 সালের 4 মে সিরাজগঞ্জের নারী এবং শিশু দমন ট্রাইব্যুনাল পূর্ণিমা রানী শীলকে মামলায় 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। প্রত্যেককে 1 লক্ষ টাকা করে জরিমানা করা হয়। একটি মেয়ের জীবনে যে ক্ষত তৈরি হয়েছিল, একটি পরিবার যে আতঙ্কের মধ্য দিয়ে গিয়েছিল, সেই ক্ষত কোনো আদালতের রায়ে পুরোপুরি মুছে গেছে? যায়নি। 2001 সালের 5 নভেম্বর
চট্টগ্রামের মিরসরাইয়ের দাসপাড়া এলাকা বিএনপির 25 জনের একটা সন্ত্রাসী দল হিন্দুদের বাড়ি ঘরে হামলা চালিয়েছিল। সুনীল দাস সন্ধুকে হত্যা করা হয়, আরো 16 জন আহত হয়। বাড়িঘর লুটপাট করে নেয়, পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে মারধর করে। 2001 সালের 16 নভেম্বর চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মোহরি নিজের বাসায় বিএনপির সন্ত্রাসীদের গুলিতে হন। তার স্ত্রী মামলা করেন। পরবর্তীতে বিচারের নামে দীর্ঘদিন প্রহসন চলে এবং শেষে বিতর্ক তৈরি হলে কয়েকজন আসামির মৃত্যুদণ্ড এবং কয়েকজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। 2002 সালের 22 এপ্রিল চট্টগ্রামের রাউজানে একটা বৌদ্ধ মন্দির এবং এতিমখানায় বিএনপির সন্ত্রাসীদের হামলায় গণজ্যোতি মহাস্থবির নামে এক বৌদ্ধ ভিক্ষু মাত্র 6 দিন পর 28 এপ্রিল 2002 খাগড়াছড়ির রাধা মাধন আশ্রমে হিন্দু পুরোহিত মাদন গোপালকে ঘাতে করে বিএনপির সন্ত্রাসীরা। মন্দির থেকে স্বর্ণের মূর্তি লুটপাট করা হয়। 2003 সালের নভেম্বর মাস চট্টগ্রামের বাঁশখালীতে একটি হিন্দু পরিবারের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে একই পরিবারের 11 জন সদস্য ভস্ম হয়ে যান। 4 দিন বয়সী একটা শিশু ছিল। বিএনপির লোকজন হিন্দু পরিবারটিকে লক্ষ্য করে হামলা করে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছিল নাটকীয়ভাবে এবং কয়েকজন পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিও দিয়েছিল। 2005 সালের 15 অক্টোবর মাঝিপাড়া গ্রাম প্রায় 200 হিন্দু পরিবারকে ধ্বংস করে দেয় বিএনপির সন্ত্রাসীরা। 10টি বাড়িতে আগুন দেয়, প্রায় 10 জন আহত হয়েছিল। একটি স্থানীয় মন্দিরও ভাঙচুর করা হয়, 5 জন ছিল। বাংলাদেশে বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের হিসাব অনুযায়ী 2006 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত অর্থাৎ 1 বছরে বিএনপির সন্ত্রাসীরা 86টি হত্যাকাণ্ড, 174টি মন্দিরে হামলা, চুরি, লুটপাট, ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটিয়েছিল। একটা দেশে যদি একটা সংখ্যালঘু সংগঠন 1 বছরে এত বিপুল সংখ্যক হামলা অভিযোগ তোলে, রাষ্ট্রের দায়িত্ব কি শুধু সংখ্যা নিয়ে বিতর্ক করা, নাকি প্রত্যেকটা অভিযোগ তদন্ত করা, বিচার করা? আরো শত শত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত। আজ রংপুরে আমরা কি দেখলাম? একটা পরিবারের 4 জন মানুষকে হত্যা করা হলো। সময় বদলাই গেছে, ঘটনার কারণ আলাদা হয়েছে, কিন্তু সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা কে দেবে? সরকার। আপনাদের নিশ্চয় মনে আছে 21 আগস্ট গ্রেনেড হামলা, সেটার তদন্তে জজ মিয়া নামক একটা নাটক বিএনপি দাঁড় করিয়েছিল। বিএনপির ইতিহাসে এমন অনেক নজির আছে, তারা অপরাধের প্রকৃত তদন্ত বাদ দিয়ে বারবার সাজানো বিভ্রান্তিকর বিভিন্ন বিষয় সামনে এনেছে। সুতরাং আজ রংপুরের হত্যাকাণ্ডের ক্ষেত্রেও সেটা পরিষ্কার হয়ে গেল। পুলিশ বলতেছে ইয়াবা সেবনে বাধা দেওয়ার কারণে হত্যাকাণ্ড ঘটেছে, অথচ যে ভবনের ছাদে ইয়াবা সেবনের কথা বলা হচ্ছে তার পাশে একটা নির্মাণাধীন ভবন ছিল। কোলাহল মুক্ত সেই ভবনে না গিয়ে, যেখানে মানুষ বসবাস করে, অসংখ্য পরিবারের বসবাস, সেইখানকার ছাদে কিছুক্ষণ পর পর মানুষ যায়, সেই ভবনের ছাদে বসে ইয়াবা খাবে, এইটা ভাই কোনো পাগলও বিশ্বাস করবে না। এই যুক্তি পাগলেও খাবে না। রাষ্ট্রের দায়িত্ব একটাই, একজন হিন্দু নাগরিক যদি অপরাধীর হাতে হন, রাষ্ট্রকে তার বিচার করতে হবে। একজন মুসলিম নাগরিক হন, তাও রাষ্ট্রকে বিচার করতে হবে। বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া কিংবা নাস্তিক কিংবা অন্যান্য সংখ্যালঘু যদি আক্রান্ত হন, রাষ্ট্রকে সেইটারও বিচার নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু হওয়া কোনো অপরাধ নয়, আর সংখ্যালঘুদের নিরাপত্তা কোনো রাজনৈতিক দলের দয়া নয়, এটা নাগরিক অধিকার। শেষ কথা, আজ রংপুরে একটি পরিবারের 4 জন মানুষ নাই, একজন বাবা নাই, একজন মা নাই, একজন 23 বছরের তরুণী নাই, একজন 12 বছরের ছোট্ট শিশু সেও নাই। আমরা জানি তাদের প্রকৃত কারণ সামনে আসবে না, কারণ বিএনপির ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় তারা সব সময় তদন্ত এবং বিচারের নামে নানা ধরনের নাটকীয়তা সামনে এনেছে। দলীয় সন্ত্রাসীদেরকে রক্ষা করতে গিয়ে তারা সব নোংরামি করতে বাধ্য, কারণ এইটা তাদের দলীয় সংস্কৃতির একটা বিশেষ অংশ। পূর্ণিমা রানী শীলের কথা আমাদের মনে রাখতে হবে, মিরসরাইয়ের সুনীল দাস সন্ধুর কথা আমাদের মনে রাখতে হবে, অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মোহরির কথা আমাদের মনে রাখতে হবে, রাউজানের গণজ্যোতি মহাস্থবিরের কথা আমাদের মনে রাখতে হবে, খাগড়াছড়ির মাদন গোপালের কথা আমাদের মনে রাখতে হবে, বাঁশখালীর সেই 11 জনের কথা আমাদের মনে রাখতে হবে, ব্রাহ্মণবাড়িয়ায় আহত আহমদিয়াদের কথা আমাদের মনে রাখতে হবে, মাঝিপাড়ায় আক্রান্ত সনাতনী পরিবারগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। কারণ ইতিহাস ভুলে গেলে ইতিহাস আবারও ফিরে আসে, কারণ বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতা। অপরাধী যেই দলের হোক, যেই ধর্মের হোক, যে পরিচয়ের হোক, অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। রংপুরের 4 কাণ্ডের নিরপেক্ষ তদন্ত চাই, অপরাধীর বিচার চাই, যদিও হবে না। বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া এবং অন্যান্য সংখ্যালঘু নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা চাই, কারণ বাংলাদেশ কারোর একার বাপের নয়, বাংলাদেশ মুসলিমদের একার না, বাংলাদেশ সবার। আর রাষ্ট্র যদি সংখ্যালঘু নাগরিককে নিরাপদ রাখতে না পারে, তাহলে আমরা বারবার প্রশ্ন করব, স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু হয়ে জন্ম নেওয়া কি অপরাধ? মিস্টার 10% তারেক, আপনাকে উত্তর দিতে হবে, দিতে হবেই।
এটা হুমকি ধামকি না, বাস্তবতা। ভালো থাকবেন, ধন্যবাদ।